উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ২৭, নিহতের মধ্যে ২৫ জনই শিশু। দগ্ধদের অনেকেই আশঙ্কাজনক। কুর্মিটোলায় জানাজা শেষে পাইলট তৌকিরের মরদেহ নেওয়া হচ্ছে রাজশাহীতে। শোকাবহ পরিবেশে ৬ জনের দাফন সম্পন্ন। স্মরণকালের ভয়াবহ বিমান ট্র্যাজেডিতে স্তব্ধ গোটা দেশ। পতাকা অর্ধনমিত, রাষ্ট্রীয় শোক পালন। মাইলস্টোনে গিয়ে তোপের মুখে ২ উপদেষ্টা। বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ। মাইলস্টোনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টের রিট। ক্ষতিপূরণ ও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বন্ধের দাবি। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জন। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান জানান, নিহতদের একজন পাইলট ও একজন শিক্ষিকা। বাকি ২৫ জনই শিক্ষার্থী। হাসপাতালে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত ৭৮ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি ৪২ জন দগ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে জাতীয় বার্ন ইনস্টিটিউটে। তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। চিকিৎসা সেবা নির্বিঘ্ন করতে বার্ন ইনস্টিটিউটের সকল চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে সর্বমোট মৃত্যুর সংখ্যা নিশ্চিত করছি আমরা ২৭ জন, এবং হাসপাতাল সব মিলে ভর্তি আছে ৭৮ জন। এবং এর মধ্যে আমাদের এই হাসপাতালে যারা ভর্তি আছে তার মধ্যে বেশ কয়েকজন আইসিইউতে আছে। আইসিইউতে থাকা রোগীদের মধ্যে কয়েকজন ভেন্টিলেটর আছে, কয়েকজন ভেন্টিলেটর নেই। এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে। প্রয়োজনে তাদেরকেও ঢাকায় আনা হবে। আমাদের পক্ষ থেকে এই হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটা এমওইউ আছে, সেটার ভিত্তিতে এখান থেকে অনুরোধপত্র পাঠানো হয়েছে। আমাদের কেস দেখে ওনারা যদি মনে করেন কাউকে পাঠানোর প্রয়োজন হবে অথবা যদি কাউকে নেওয়ার, এই বিষয়গুলো ওনাদের পরামর্শক্রমেই পরবর্তী পদক্ষেপটা নেওয়া হবে। জনবহুল শহরে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। এই ধরনের ট্রেনিং কিভাবে, কোথায়, কোন কারণে করতে হবে, এগুলো আমার মনে হয় নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। বিমান বাহিনীর প্রশিক্ষণ নিয়ে সামনে সতর্কতার উপর গুরুত্ব আরোপ করেন এই সাবেক সেনা কর্মকর্তা। তাসফিয়া রহিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এলাকায় বিমান বাহিনীর প্রশিক্ষণ, বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের সবশেষ পরিস্থিতি জানাতে বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, আপনি তো সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটে আছেন, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাবেন। চিকিৎসকরা বা স্বজনদের পক্ষ থেকে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? আরেকটি বিষয় জানাবেন যে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কতজন ভর্তি আছেন? দেখুন, স্বজনদের সঙ্গে আসলে সেইভাবে কথা বলার সুযোগ হয়নি, কারণ এই যে হাসপাতালটি রয়েছে বার্ন ইনস্টিটিউট, তার সকলেই কিন্তু আসলে 2 তলা এবং 3 তলায় তারা চিকিৎসা নিচ্ছেন। যে সকল আহত অবস্থায় যারা এসছেন তাদের স্বজনরা আসলে সরাসরি সেখানেই চলে যাচ্ছেন। তবে বাইরে আসলে সেই অর্থে কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। এখানে বাইরে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই উৎসুক জনতা, ভলেন্টিয়ার, পুলিশ এবং সেনাবাহিনী ছাড়া আসলে এখানে আর কোনো সদস্য নেই। আর যেটি জানতে চেয়েছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে বার্ন ইউনিট রয়েছে সেখানে মাত্র 3 জন ভর্তি রয়েছেন, এবং এই বার্ন ইনস্টিটিউটে কিন্তু এখনো 42 জন রয়েছে। সব মিলিয়ে 4টি হাসপাতালে রোগী আছেন 78 জন, এবং এখন পর্যন্ত তাদের মধ্যে বেশ কজন, অর্ধেকেরও বেশি আসলে সে সংখ্যাটি হতে পারে, যে তারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে আমাদেরকে প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী রয়েছেন তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে ইতিমধ্যেই, যেমনটি আমরা সংবাদে শুনছিলাম, যে সিঙ্গাপুরের একটি হাসপাতালের সঙ্গে আমাদের এমওইউ করা আছে, তাদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে আমাদের এখানকার যারা রোগী আছেন তাদের বর্তমান যে অবস্থা সেগুলো জানানো হয়েছে। সেগুলো জানানোর পরে
তাদের যে অবস্থা সেটি পর্যালোচনা করার পরে যদি তারা মনে করে থাকেন যে এটিকে তারা এখানে তাদের দরকার হবে সেই ডাক্তারদেরকে আসানো, তাহলে সেই চিকিৎসক তারা কিন্তু বাংলাদেশে পাঠাবেন এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশের হাইকমিশন তিনি ইতিমধ্যে একাধিক বৈঠক করেছেন বলে আমাদেরকে জানানো হয়েছে। রক্তের একটি বিষয় নিয়ে গতকালকে থেকে বলা হচ্ছিল যে নেগেটিভ গ্রুপের রক্ত একেবারেই পাওয়া যাচ্ছে না, সেটি কিন্তু গতকালকে বলে দেওয়া হয়েছে। গতকালকের মতো সেটি পর্যাপ্ত পরিমাণে পাওয়া গেছে। আজকে সকাল 8টার সময় সবাইকে আসতে বলা হয়েছিল এবং সেই অনুযায়ী অনেকেই আমরা দেখেছি তারা এখানে এসেছেন। আসার পর তাদের নাম এবং ব্লাড গ্রুপ লিখে রাখা হয়েছে, যদি প্রয়োজন হয় তাহলে তাদের কাছ থেকে সেই তথ্যগুলো অনুযায়ী তাদের কাছ থেকে সেগুলো চাওয়া হবে। এবং এছাড়াও এখানে যারা চিকিৎসকরা রয়েছেন বা যারা আহত অবস্থায় রয়েছেন তাদের মধ্যে আমি যদি বলি বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত 5 জন আইসিইউতে আছেন, তার মধ্যে 2 জন ভেন্টিলেশনে রয়েছেন। এছাড়াও যারা এইচডিইউতে আছেন তাদেরও কয়েকজন কিন্তু আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এরই সঙ্গে এখানে যারা হাসপাতালে যারা রয়েছেন চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে এবং যে সাপ্তাহিক ছুটি সেটিকেও কিন্তু বাতিল করা হয়েছে সেবাকে নির্বিঘ্ন করার জন্য। কয়েকজন উপদেষ্টা সকাল থেকে এখানে এসেছেন, পুরোপুরি কার্যক্রম সেটি কিন্তু তত্ত্বাবধান করা হচ্ছে এবং এই হাসপাতাল ছাড়াও বাকি যে হাসপাতালগুলো রয়েছে সেখানেও সমন্বয় করে কাজ করা হচ্ছে। অন্যান্য হাসপাতালে বেশ কিছু আহত রয়েছে। ছোট্ট একটি বিষয় সেটি হচ্ছে যেই 27 জনের মরদেহ পাওয়া গেছে বা 27 জন মারা গেছেন। রায়হান, আপনাকে একটু কারেকশন করতে চাই। আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে 31 জন মারা গেছে এমনটি নিশ্চিত করা হয়েছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। গতকাল আমরা আসলে যেমনটি দেখেছিলাম যে হাসপাতালের ভেতরে অনেক উৎসুক জনতা বা স্বজনরা ঢুকে পড়ছেন, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? এ ব্যাপারে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে? আমি একটু এখানকার পরিস্থিতি দেখাতে বললে আপনি বিষয়টি বুঝতে পারবেন। এই যে বার্ন ইনস্টিটিউটের যেই পুরো বাহিরের যে গেটটি রয়েছে, গেটের বাইরে বিপুল পরিমাণের মানুষ রয়েছে এবং তাদেরকে গতকালকে আমরা দেখেছি প্রথমে সেনাবাহিনী এসেছিল না, তারপরে বাধ্য হয়ে নিরাপত্তার নিশ্চিতে কিন্তু সেনাবাহিনী এখানে এসেছে। আজকে পুলিশের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। আসলে এখানে স্বজনদের কথা যদি বলি, স্বজন কিন্তু খুব একটা নেই। অধিকাংশ যারা আছেন তারা স্বেচ্ছাসেবী, ভলেন্টিয়ার এবং উৎসুক জনতা, তারাই কিন্তু এখানে রয়েছে। এটি বার্ন ইনস্টিটিউট, এখানে শুধুমাত্র ওই মাইলস্টোন ছাড়া অন্যান্য বিভিন্ন জায়গায় রোগীও এখানে এসে থাকে, কিন্তু শুধুমাত্র উৎসুক জনতা এবং অতি সংখ্যক ভলেন্টিয়ার। আমি যদি বলি এইখানে যে পরিমাণ ভলেন্টিয়ার দরকার তার চেয়ে কয়েক গুণ বেশি ভলেন্টিয়ার কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, যার ফলে এইখানে যে সার্বিক যেই সড়ক ব্যবস্থাপনা থেকে শুরু করে সে উৎসুক জনতা সেটি কিন্তু চাপ অনেকটাই সামলানো কঠিন হয়ে পড়ছে। এবং তারপরেও আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা রয়েছেন তারা কিন্তু সেটি সামলানোর চেষ্টা করছেন। তবে স্বজনরা যারা আছেন তারা কিন্তু খুব বেশি এখানে ভিড় করছেন, কারণ যেমন আগেও বলছিলাম যে দোতলা এবং তিনতলায় তারা কিন্তু সেখানে গিয়ে আসলে অবস্থান করছেন। সেখানে আসলে আইসিইউ, এইচডিইউ এবং যে কেবিনগুলো রয়েছে, যার ফলে স্বজনরা নিচে কেন যারা বাহিরে অপেক্ষা করছেন তারা একেবারে আমি যদি বলি উৎসুক জনতা এবং ভলেন্টিয়ার এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। রাজধানী বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন কলেজের দুর্ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও সিআইডি ক্রাইম সিনের সদস্যরা। এদিকে ঘটনাস্থলে পরিদর্শনে গেলে 2 জন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে দুর্ঘটনায় পড়া বিমানটির ধ্বংসাবশেষ সংগ্রহ করে বিমান বাহিনীর বিশেষ টিম। তাদের কাজ শেষে সেখানে নিহতদের তথ্য সংগ্রহ করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা একসময়ে নিহত শিশুদের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। বলেন, এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। প্রশিক্ষণ বিমানগুলোর ক্ষেত্রে এরকম লোকালয়ে না হয়ে যদি যেখানে লোকালয় নেই বঙ্গোপসাগরে অথবা এরকম পাহাড়ে লঞ্চ করা মনে হয় উচিত ছিল। কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অভিযোগ, দুর্ঘটনায় হতাহতদের সঠিক সংখ্যা জানানো হচ্ছে না। এদিকে কলেজ ক্যাম্পাসে গেলে 2 উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা। হতাহতদের ক্ষতিপূরণ, দুর্ঘটনার রাতে সেনা সদস্যদের দুর্ব্যবহারে ক্ষমা চাওয়ার দাবি তাদের। ঘটনাস্থল পরিদর্শনের সময় উপদেষ্টাদের দেখে দুয়োধ্বনি দেন শিক্ষার্থীরা। এ পর্যায়ে কলেজের মূল ভবনের কনফারেন্স রুমে আশ্রয় নেন উপদেষ্টারা। আইন উপদেষ্টা সব দাবির প্রতি একাত্মতা জানালেও শান্ত হননি শিক্ষার্থীরা। এ সময় উত্তরার বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।
রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। নিহতদের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তাদের মধ্যে একজন অভিভাবক সহ 5 শিক্ষার্থীর দাফন নিজ নিজ এলাকায় সম্পন্ন হয়েছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রতিদিনের মতো স্কুল ছুটির পর বাড়ি ফেরার কথা ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর ছাত্রী সাইমা আক্তারের, কিন্তু বাড়ি নয়, হাসপাতালের মর্গে মিলল তার নিথর দেহ। গাজীপুরের বি প্রবর্ধা এলাকার বাসিন্দা শাহ আলমের মেয়ে সাইমা আক্তারের এমন মৃত্যু মানতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। ওর সাথে বান্ধবী একসাথে পড়তো, যেগুলো আর কি আমাদের বাসার পাশে, ওগুলো 3 জন মারা গেছে। শোনার পর থেকেই একেবারে এলাকার যে লোকজনগুলো সবাই খুবই কষ্ট পেয়েছে। 5ম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে স্কুল থেকে আনতে গিয়ে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন উম্মে হাবিবা রজনী। কুষ্টিয়ার দৌলতপুরের চর সাদিপুরে তার মরদেহ নেওয়া হলে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমার বাসা আর মাইলস্টোন খুবই কাছাকাছি, 10 মিনিটের রাস্তা গাড়িতে। তো ওই যাওয়ার পরে গাড়ি থেকে নামার 5 মিনিট পরে দুর্ঘটনাটা ঘটে। স্বামী হারানোর 7 মাসের মাথায় সন্তান হারিয়ে শোকে কাতর মাইলস্টোনের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ সামিমের মা। তার মৃত্যুতে স্তব্ধ শরীয়তপুরের ভেদরগঞ্জের ডিএম খালি মাঝিকান্দি গ্রামের মানুষ। বাবা চিল্লাই স্যার কইছে, আম্মু কতক্ষণ লাগবো ভাইয়া, কতক্ষণ লাগবো, আর ভাইয়া এত দূরে হাসপাতাল কেন, ভাইয়া এত দূরে হাসপাতাল হইলে তো মানুষ মারা যাবে। পরিবার যে সন্তানদেরকে হারালো, যে শিক্ষার্থীরা যে আজকে মৃত্যুবরণ করলো, অসুস্থ হলো, আসলে এটার দায়ভার কে নিবে? বরিশালের মেহেন্দিগঞ্জে 7ম শ্রেণীর ছাত্র সামিউল করিমের জানাজায় অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিমান বিধ্বস্তে নিহত 3য় শ্রেণীর মেহনাজ আক্তার হুমায়রা ও 8ম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদের দাফনও সম্পন্ন হয় টাঙ্গাইলের নিজ নিজ এলাকায়। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে এসে ক্ষুব্ধ ও শোকাহত শিক্ষার্থীদের তোপের মুখে 2 উপদেষ্টা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এখনো তো 2 উপদেষ্টা এবং প্রেস সচিব শিক্ষার্থীদের তোপের মুখে অবরুদ্ধ হয়ে আছেন। তো শিক্ষার্থীদের সাথে কি কথা বলা গেছে? কলেজের অধ্যক্ষ বা অভিভাবকরা কি বলছেন? শিক্ষার্থীদের সাথে কথা বলা গেছে এবং শিক্ষার্থীরা যেটা বলছেন যে তারা এখানে গতকালকে রাতে এখানে লাশ সরানো হয়েছে, অর্থাৎ অ্যাম্বুলেন্স এসে রাতের 1টা-2টার পরে অ্যাম্বুলেন্স এসে লাশ সরিয়েছে, সেই খবরটি এখনো দেয়া হচ্ছে না, ওনারা এটা বলছেন। এবং তারা যে 27 বা 30 বা 31 জনের যে নিহতের কথা বলা হচ্ছে, এটা ওরা বলছে যে এখানে অনেক বেশি নিহত আছেন, কেউ বলছেন 150-র উপরে নিহত আছেন, যেটি করা হচ্ছে। এখানে একটু ঝামেলা তৈরি হচ্ছে, আমরা একটু একটা সাইডে চলে যেতে চাই, ওই কোনায় আমরা একটু একটা সাইডে চলে যেতে চাই, কারণ এখানে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে। এখানে খারাপ হয়ে গেছে। সংবাদে এটি জানার চেষ্টা করবো। দেখছিলাম যে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে পুলিশের উপর শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করছে। আমাদের সহকর্মী আরাফাতুর রহমান সেটি দেখানোর চেষ্টা করছিলেন, কিন্তু সঙ্গত কারণেই তিনি একটু নিরাপদ দূরত্বে সরে এসেছেন এবং ক্যামেরাম্যানও নিরাপদ দূরত্বে আছেন। গতকাল থেকেই পরিস্থিতি আসলে অনুকূলে ছিল না। আমাদের সবারই উচিত আসলে ধৈর্যশীল আচরণ করা।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। স্থগিত করা হয়েছে প্রধান উপদেষ্টার পূর্ব নির্ধারিত কর্মসূচিও। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রীয় শোক উপলক্ষে আজ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সব সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। নিহত ও আহতদের জন্য সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার আজকের জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এছাড়া 3 দিনের জন্য স্থগিত করা হয়েছে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। রাজধানী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের তথ্য গোপনের দাবি সঠিক নয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনায় হতাহত প্রত্যেকের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হবে। নিহতদের প্রত্যেকের নাম পরিচয় যাচাই করে তালিকা তৈরি করা হচ্ছে। যেসব মরদেহ শনাক্ত করা যাচ্ছে না, সেগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে। পাশাপাশি রাজধানীর কয়েকটি হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রেস উইং আরও জানিয়েছে, মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশের জন্য সরকার, সেনাবাহিনী, বিদ্যালয় কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্তৃপক্ষ একসাথে কাজ করছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে কাজ করছে সিআইডি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমান বাহিনী, র্যাব ও সিআইডি। বিধ্বস্ত হওয়া বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর একটি FA-7 BGI যুদ্ধ বিমান। আইএসপিআর বলেছে, দুর্ঘটনা ও বড় ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিমান বাহিনী ইতোমধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে আলোচনা করতে রাজধানী বনানী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন এভিয়েশন বিশেষজ্ঞ ATM নজরুল ইসলাম। জনাব নজরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাই যে এই যে প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ নিয়ে, এমন দুর্ঘটনা এড়ানোর কোনো সুযোগ ছিল কি? আসসালামু আলাইকুম। প্রথমে যারা ওই দুর্ঘটনা নিহত হয়েছেন পাইলট সহ তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে এই যে প্রশ্নটা করলেন যে জনবহুল এলাকায় যে এটা সম্ভব ছিল কিনা, আসলে আমরা যেটা দেখেছি পাইলট সম্ভবত চেষ্টা করেছিলেন, কারণ আপনি যদি দেখেন যে পাইলটের ডেড বডিটা যেখানে পড়েছে, তার মানে সে শেষ মুহূর্তে চেষ্টা করে একদম লাস্টের দিকে সে ইজেক্টটা করেছে। তো আমরা সে চেষ্টা করেছিল, কিন্তু সেটা সে পারেনি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেখানে আন্তর্জাতিক বিমানবন্দরটা হয়েছে, এই বিমানবন্দরটা কিন্তু অনেক পুরনো ইতিহাস, এবং তার পরবর্তী পর্যায়ে আপনি দেখবেন যে উত্তরা যে থার্ড প্রজেক্টটা আমরা যেটা দেখলাম, উত্তর থার্ড প্রজেক্টটা কিন্তু তারপরে হয়েছে। এই যে ঘনবসতি এলাকাটা এটা হয়ে গেল একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের, আমরা যে টেক অফ এবং ল্যান্ডিং এর যে জায়গাটা থাকে অ্যাপ্রোচ পাথগুলো, সেই জায়গাটা কি ধরনের স্থাপনা থাকবে, কি ধরনের থাকবে না, সেখানে স্কুল বা এরকম অ্যাসেম্বলি থাকা যায় কি যায় না, এটা কিন্তু আমরা চিন্তা করি নাই। এই যে রাজনৈতিক সিদ্ধান্ত করে এখানে থার্ড প্রজেক্ট করে তোরা আবাসিক এলাকা তৈরি করে দেওয়া হলো, এই যে ঘনবসতি এলাকা পূর্ণ করা হলো একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে, আমাদের চিন্তা চেতনা থাকা উচিত ছিল যে এয়ারপোর্টটাকে হয় সরিয়ে ফেলবো, আর তা নাহলে এয়ারপোর্টের উপযোগী করে এলাকাটাকে রাখবো, কিন্তু আমি সেটা রাখি নাই। আপনারা জানেন যে ইতিমধ্যে 3-4টা জায়গায় ঠিক করা হয়েছিল ওইটা এয়ারপোর্ট সরানোর জন্য, যেমন আপনি ভালুকায়, একবার আরিয়াল খায়, একবার পদ্মার পাড়ে, কিন্তু কোনোটাই শেষ পর্যন্ত টেকে নাই। তার মানে আমরা এখানে এয়ারপোর্ট রাখছি, অথচ আপনি থার্ড ফেজে উত্তরে আপনার প্রজেক্টটা নেওয়ার সময় আমরা এই এলাকাগুলোকে ছেড়ে দিলাম, এবং এইগুলো ইচ্ছা মতো ভাবে বিল্ডিং হলো, স্কুল হলো, কলেজ হলো, কিন্তু আমরা কখনোই ভাবি নাই যে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে। আপনি জানেন যে দিল্লিতে একটা ঘটনা ঘটছে, 787 লেটেস্ট মডেল এয়ারক্রাফট। আপনি জানেন যে 1984-এ ঠিক একই কাছাকাছি জায়গায় আরেকটি এয়ারক্রাফট, বাংলাদেশি এয়ারক্রাফট, একটা দুর্ঘটনা ঘটেছিল।
তখন কিন্তু এই জায়গাটা জলাভূমি ছিল এবং এই এলাকা টোটালটাই কিন্তু জলাভূমি ছিল। আপনি 10, 15, 20 ফিট গভীরে পর্যন্ত এই জায়গাটা ছিল। কিন্তু এই জায়গাগুলো আমরা ঘনবসতি এলাকায় তৈরি করলাম, কিন্তু কখনোই ভাবি নাই যে একটি এয়ারপোর্টে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো আমার মনে হয় এটা একটা রাজনৈতিক যে প্রজ্ঞা সেখানে আমার মনে একটা সঠিক ছিল না, এবং আজকে এই ঘটনাটা ঘটলো। এবং জানতে চাই যে গতকালই আইএসপিআর এর পক্ষ থেকে জানানো হয়েছে প্রশিক্ষণ বিমানটি যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। তো একটি বিমান উড্ডয়নের আগে কিন্তু নিশ্চয়ই বিমান এবং পাইলট উভয়েরই ফিটনেস নিতে হয়। তো এক্ষেত্রে কি কোনো গাফিলতি ছিল বলে আপনি মনে করেন? দেখেন, এয়ারক্রাফট কিন্তু যে কোনো মুহূর্তে একদম গ্রাউন্ডে যখন থাকে আপনি ফুললি দেখতেন যে ঠিক আছে, কিন্তু যে কোনো কারণে হোক তা ইমিডিয়েটলি আফটার টেক অফ এই ধরনের যান্ত্রিক গোলযোগ কিন্তু হতে পারে। ইউ নেভার নো ইট, এটা হতে পারে। আমরা সেইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্যই কিন্তু এই সেফটি জোনগুলোকে ক্লিয়ারেন্স করা হয়। মানে একটা সার্টেন হাইটের পরে যদি সে এ ধরনের ইঞ্জিনের ট্রাবল হয়, সে কিন্তু ভালো একটা স্পেসে যেতে পারে, যেখানে গিয়ে জনঘন বসতি নাই, সেখানে ল্যান্ড করতে পারে। ওই ধরনের ব্যবস্থা আমরা রাখতে হবে। তো আমরা যে এয়ারক্রাফট এটা হয়েছে, হ্যাঁ এটা সত্য কথা যে এয়ারক্রাফট 10-12 বছরের পুরনো, সেটা রক্ষণাবেক্ষণ কেমন হয়েছে এটা আমরা এখনো জানি না। এটা হয়তো পর্যায়ে তদন্ত হলে বেরিয়ে আসবে। কিন্তু আমার মনে হয় যে একটা সৈনিককে যখন আপনি একটা অস্ত্র দেবেন, সেই অস্ত্রটা কেমন সেটা কিন্তু সৈনিক দেখে না, সে দেখে যে আমাকে যুদ্ধে যেতে হবে, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, আই উইল গো অ্যান্ড ফ্লাই। তো সেই কিন্তু সেটাই করেছে। তো আমরা জানি যে এয়ারক্রাফটটা জেনারেশনের এয়ারক্রাফট, এখন কিন্তু 4th or 5th জেনারেশন চলে আসছে। তো ওইভাবে আমাদের প্রস্তুতি ছিল না। জি, নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। উত্তরায় বিমান বাহিনী প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর 1:05 দিকে রাজধানীর কুর্মিটোলায় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে নিহত পাইলট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। জানাজা শেষে 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। তৌকিরের মরদেহের আনুষ্ঠানিকতায় অংশ নেন তার সহকর্মী ও বিমান বাহিনীর সদস্যরা। জানাজায় অংশ নিয়ে তৌকিরের স্বজনরা সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন। এরপর বিমান বাহিনীর সদস্য তৌকিরের মরদেহ গাড়িতে তুলে নেন। সেখান থেকে মরদেহ রাজশাহীতে নিয়ে যাওয়া হবে। সেখানে সোপুরা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে। উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলাম সাগরের বাড়ি রাজশাহীতে নেমেছে শোকের ছায়া। বিকেলে সোপুরা কবরস্থানে তাকে দাফন করা হবে। দুপুর 2:30টার দিকে ঢাকা থেকে মরদেহ রাজশাহীতে নেওয়া হবে। এর মধ্যে রাজশাহী উপশহরের 3 নম্বর সেক্টরে তার বাসায় স্বজন ও প্রতিবেশীরা ভিড় করেছেন। চলছে কবর খনন। বিকেল 4:30টার দিকে রাজশাহী জেলা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজার কথা রয়েছে। এরপর রাজশাহী সোপুরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তৌকির ইসলাম। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান হাবিব, তৌকিরের গ্রামের বাড়ি রাজশাহীতে, স্বজনরা এসেছেন তার চাঁপাইনবাবগঞ্জ থেকে। তারা এসে কি বলছেন, তারা কি ধরনের স্মৃতিচারণ করছেন? এখানে মূলত তৌকিরের কাছের মানুষজন যারা আসছেন, আত্মীয় স্বজন যারা আসছেন, সবার মধ্যে একটি কথাই সবার মুখ থেকে উঠে আসছে যে তৌকির খুবই ভদ্র একটি ছেলে ছিল, শান্ত স্বভাবের ছেলে এবং খুবই সৎ একজন মানুষ হিসাবে কিন্তু সবার কাছে পরিচিত। শুধু তার আত্মীয় স্বজন নয়, বিভিন্ন পর্যায়ে সব জায়গাতে শিক্ষকরা এসে তার সম্পর্কে তার বিভিন্ন যে গুণ সেগুলোই বলছেন মূলত এবং স্মৃতিচারণ করছেন। এইখানে তৌকিরের দাদার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের, সেখান থেকে তার যে আত্মীয় স্বজন আছে সেখান থেকে নানা এসেছেন, তারা মূলত এখানে এসেছেন। তো এর বাইরেও অনেক আত্মীয় স্বজনই এরই মধ্যে তাদের এই বাসাতে এসেছেন। এইটিতে তৌকিরের বাবা, মা এবং বোন বসবাস করতেন। এই বাসার সামনে এসছে মূলত। আর জানাজা ঘিরে অনেকেই আসছেন, এখানে রাজনৈতিক নেতৃবৃন্দও আসছেন। তবে তৌকিরের বাবা, মা এবং বোন তারা তো ঢাকা থেকে রওনা হয়েছেন এরই মধ্যে আমরা জানতে পেরেছি, এবং তারা আসার পরে রাজশাহীতে বিকেল
4:30টার সময় যে জানাজাটি হবে, তারপরেই দাফন সম্পন্ন হবে। তো এই দাফনকে ঘিরে মূলত মানুষের মধ্যে আমরা যেটি জানতে পেরেছি যে অনেকেই উপস্থিত হওয়ার জন্য খোঁজ খবর নিচ্ছেন এবং এইখানে হেলিকপ্টার যোগে মরদেহ নামার পরে তার মরদেহটি বাড়ির সামনে নিয়ে আসা হবে কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। তবে নৌবাহিনীর কিছু কর্মকর্তা এরই মধ্যে এলাকা ঘুরে গেছেন এবং একটি বিষয় নিশ্চিত করেছেন যে জানাজাটা এই স্টেডিয়ামে হবে। তো এখানে আমি যাদের সাথে কথা বলছিলাম তার নানা যেটি বলছেন যে একেবারে ছোটবেলা থেকেই এক শিশুকাল থেকেই যে শান্ত স্বভাবের সেই শান্ত স্বভাবই ছিল এবং পরবর্তীতে বড় হওয়ার পরেও সেই শান্ত স্বভাবটিই তার থেকে গেছে এবং ভদ্র ছেলে হিসেবে সব জায়গায় পরিচিত। তৌকিরের শিক্ষক পাবনা ক্যাডেট কলেজের শিক্ষক ভাইস প্রিন্সিপাল তিনি এসছেন, তিনিও বলছিলেন যে তৌকির অন্যান্য আর সব বাচ্চাদের চাইতে তার বড় গুণ হলো যে সে অন্যদের চাইতেও শান্ত স্বভাবের এবং ভদ্র স্বভাবের এবং নিয়ম কানুন মানার যে বিষয়টি সেটি সব ক্ষেত্রেই তৌকির সবসময়ই সেই কাজটি করেছেন। এর বাইরে তার নানার একটি কথা বলছিলেন যে মা বাবার প্রতি প্রচণ্ড ধরনের তার খোঁজ খবর নেওয়া তার অভ্যাস ছিল এবং তার নানাকে ঢাকায় নিয়ে গেছিলেন তার কাজের জায়গায়, তার চাকরি কর্মস্থলে। সেখানে তার যেসব অন্যান্য যারা সহকর্মী বা যারা তার ব্যাচমেট ছিল তারা তৌকিরের নানাকে একটি কথা বলছিলেন, যেটি তৌকির নানা বলছিলেন যে তারা সবাই বলছে এত ভদ্র এত শান্ত স্বভাবের ছেলে হতে হয় না, এরকম বলছে। অর্থাৎ বর্তমান সমাজের সাথে খাপ খাওয়ানোর জন্য এটিকে এই স্বভাবটিকে খুব শান্ত স্বভাবের বিষয়টিকে তুলে আনছে। সব মিলিয়ে মূলত সবাই আশপাশের যারা প্রতিবেশী আছে তারাও কিন্তু সেই কথাটি বলছে, তার শিক্ষকরা বলছেন সব জায়গা থেকেই একই কথা হচ্ছে যে খুবই ভালো একটা ছেলে ছিল, সৎ ছেলে ছিল এবং সবার মধ্যেই তাকে নিয়ে যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই চাচ্ছেন যে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন সবাই যে যেন জান্নাতবাসী হন তৌকির। আমরা আর কিছুক্ষণ পরে হয়তো জানাজার নামাজ আপনাদের সামনে দেখাতে পারবো এবং দাফন সম্পন্ন হবে, তখন হয়তো পরবর্তী তথ্য আপনাদের জানাবো। রাজশাহী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। মাইলস্টোন বিমান বিধ্বস্তের ঘটনায় দায় নিরূপণে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা কেন দেয়া হবে না জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছে। বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিটের শুনানি শেষে এ রুল দেয়া হয়। মঙ্গলবার জনস্বার্থে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন এই রিটটি দায়ের করেন। তাকে সহযোগিতা করেন আইনজীবী AR রায়হান। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবে। রিটে জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান উড়ানোতে নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ, মাইলস্টোন স্কুলের আগুনের পুড়ে যাওয়া নিহত শিক্ষার্থীদের 5 কোটি টাকা এবং আহত শিক্ষার্থীদের 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং বিমান বাহিনীর উন্নতিকরণে নতুন বিমান ক্রয়ের নির্দেশনা চাওয়া হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির যথাযথ তদন্ত ও হতাহতের সঠিক তালিকা প্রকাশের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বরিশালে দুপুর 12টা থেকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। এতে ঢাকা বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় নিহতদের গায়েবানা জানাজা পড়েন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধদের অভিযোগ, বিমান বিধ্বস্তের ঘটনায় প্রকৃত তথ্য দেওয়া হচ্ছে না। অনেককেই এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না দাবি করে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তারা। একই দাবিতে ময়মনসিংহে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় মতো HSC পরীক্ষা স্থগিতের ঘোষণা না দেয়ায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগও দাবি করেন তারা। কুমিল্লায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষা বোর্ড গেটে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। লাশের সংখ্যা কম কেন? তাদের সঠিক হিসাব দিতে হবে লাশের। ছোট ছোট বাচ্চারা মারা গেছে, সেখানে তারা বলতে 15 থেকে 20 জন বাচ্চা আছে। কোনো সন্ধ্যাবেলায় শিক্ষা ব্যবস্থা কোনো পরিবর্তন করেনি, কিন্তু তারা রাত 3টার সময় ঘোষণা দেয় যে আজকে পরীক্ষা স্থগিত। বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 20 শিক্ষার্থীকে বের করে আনেন শিক্ষিকা মেহরিন চৌধুরী, কিন্তু দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। মানবতা ও সাহসিকতার অনন্য নজির তৈরি করে গেছেন তিনি। দুপুরে গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় দাফন হবে মেহরিন চৌধুরী।
এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, মেহরিন চৌধুরীর মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছেছে কিনা এবং কখন তার জানাজা অনুষ্ঠিত হবে? জি, আপনি যেমনটি বলছিলেন, আমরা যখন আত্মীয়দের সাথে যোগাযোগ করেছিলাম সকালবেলা, প্রাথমিকভাবে তারা আমাদেরকে জানিয়েছেন যে দুপুর 2টা নাগাদ শিক্ষিকা মেহরিন চৌধুরীর লাশবাহী অ্যাম্বুলেন্সটি তার গ্রামের বাসায় আসার কথা রয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এই গ্রামের বাসায় এসে পৌঁছায়নি। তবে নিকটাত্মীয়দের কেউ কেউ এখন আসতে শুরু করেছেন। আসলে এই মেহরিন চৌধুরীর পরিবারের অধিকাংশ সদস্যরাই ঢাকায় অবস্থান করেন। নীলফামারী জলঢাকার প্রত্যন্ত গ্রাম বহুগালী চৌধুরী পাড়ায় তার পূর্বপুরুষরা থাকলেও এখন অধিকাংশই ঢাকায় বসবাস করেন। তো এখন পর্যন্ত তার লাশবাহী অ্যাম্বুলেন্সটি গ্রামের বাসায় এসে পৌঁছায়নি। নিকটাত্মীয়রা আমাদেরকে নিশ্চিত করেছেন যে অল্প সময়ের মধ্যেই এখানে এসে পৌঁছাবে। এবং আমরা যখন তাদের কাছে জানতে চেয়েছিলাম জানাজা সময়ের ব্যাপারে, তারা আমাদেরকে জানিয়েছেন যে বিকাল 4টা নাগাদ তার জানাজা এবং দাফন কাফনের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো করা হবে। তো এই মুহূর্তে আমরা শিক্ষিকার বাসার সামনে অবস্থান করছি। এই বাসাটি এই এলাকার একটি উল্লেখযোগ্য জায়গা হলেও এখন পর্যন্ত লাশ নিয়ে না আসার কারণে মানুষজন আসছে, দেখছে এবং চলে যাচ্ছে। কেউ এখানে তেমন আমরা মানুষের যে একটা শোক এবং মানুষের যে একটা অবস্থান সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে লাশ আসার সাথে সাথেই হয়তো এই এলাকার অনেক মানুষকে আমরা এখানে আসতে দেখবো, কারণ শিক্ষিকা মেহরুন চৌধুরী এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। আমরা আত্মীয় স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তিনি সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাস্তি, যে কারণে এই এলাকায় তার একটা বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। এবং নিকটাত্মীয়রা পরিবারের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে তিনি যেমন ছিলেন সম্ভ্রান্ত পরিবারের কন্যা, তেমনি তিনি ছিলেন একজন মেধাবী, সৎ এবং সাহসী, সেটা তিনি তার কাজের মাধ্যমে প্রমাণ করেছেন। তো আর কিছুক্ষণের মধ্যেই যদি লাশবাহী অ্যাম্বুলেন্সটা এখানে আসে তাহলে আমরা আরো বিস্তারিতভাবে জানতে পারবো এবং আপনাদেরকেও জানাতে পারবো। তবে পরিবার থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বিকাল 4টা পরে তার জানাজা সম্পন্ন হবে। এই ছিল আমার কাছে শিক্ষিকা মেহরুনের গ্রামের বাসার সামনে থেকে এখানকার সর্বশেষ অবস্থা। নীলফামারী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম। 2024-25 অর্থ বছরে দেশে মোট 61 বিলিয়ন বা 6,100 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 7% কম। 2023-24 অর্থ বছরে 6,514 কোটি ডলারের পণ্য আমদানি হয়েছিল। এনবিআর এর তথ্য অনুযায়ী গত অর্থ বছরে রপ্তানিমুখী ও দেশীয় শিল্পের কাঁচামাল, মূলধনী যন্ত্রপাতি সহ বিভিন্ন পণ্য ও কাঁচামাল আমদানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় কয়লা, যার পরিমাণ প্রায় 2.25 কোটি টন। এছাড়া বেড়েছে চাল ও বস্ত্র শিল্পের কাঁচামাল, তুলার আমদানিও। তবে সিমেন্টের কাঁচামাল, ক্লিংকার আমদানি কমেছে 60 লাখ টন। এছাড়া সয়াবিন বীজ, পুরনো জাহাজ, বিভিন্ন মূলধনী যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, অপরিশোধিত জ্বালানি তেল, ইউরিয়া সার, গম ও পণ্য পরিবহনের জাহাজ আমদানি কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থ বছরে প্রথম 11 মাসে মূলধনী যন্ত্রপাতির আমদানি কমেছে 19%। পাল্টা শুল্ক হার কমাতে তৃতীয় দফার আলোচনা করতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি ইউএসটিআর এর কাছে সময় চেয়েছে বাংলাদেশ। সোমবার ইমেইল পাঠিয়ে নতুন করে আলোচনা শুরুর সময় চাওয়া হয়। তবে ইউএসটিআর বাণিজ্য মন্ত্রণালয়কে জানিয়েছে এ সময় সংস্থাটির কর্মকর্তারা ব্যস্ত থাকায় তাদের পক্ষে সময় বের করা কঠিন। ফলে বাংলাদেশ যেন তাদের কাছ থেকে সময় নিয়ে যুক্তরাষ্ট্রে যায়। বাণিজ্য সচিব জানিয়েছিলেন আগামী 10 থেকে 11 দিনে ইতিবাচক কিছু পাওয়া কঠিন। তবে এ ধরনের আলোচনা ও দর কষাকষি করতে লবিস্ট নিয়োগের দাবি জানিয়েছেন রপ্তানিকারকেরা। এদিকে আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কাছে এ বিষয়ে চূড়ান্ত অবস্থানপত্র পাঠাতে পারে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ কি কি বিষয়ে একমত হতে পারবে সেগুলো অবস্থানপত্রে বলা হতে পারে। সপ্তাহের ব্যবধানে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ফেনীতে। উজানের ঢল বাড়তে থাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একাধিক ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে 8 জুলাই থেকে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 41টি স্থানে ভাঙন দেখা দেয়। এর মধ্যে 6টি পয়েন্টে মেরামত শেষ হয়েছে। এখনও 28টি স্থানে কাজ চলমান। এর মধ্যে উজানে ভারী বৃষ্টির কারণে রোববার রাত থেকে নদীর পানি আবারও বাড়তে শুরু করে। এর মধ্যে চিথলিয়া ইউনিয়নের অলকা, নোয়াপুর, ধনীকুণ্ডা, নীলক্ষী, পরশুরাম পৌরসভার গোপাল ও অনন্তপুর গ্রামে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাউবোর যথাযথ তদারকি ও অনিয়ম দুর্নীতির কারণে বাঁধ ভেঙে প্রতিবছর এমন দুর্ভোগে পড়তে হয় বলে অভিযোগ স্থানীয়দের। ভারী বর্ষণের কারণে আমাদের লোকালয়ে প্রায় আধা ঘন্টার ভিতরে এই কোথাও হাঁটু সমান, কোথাও কোমর সমান পানি হয়ে সব কিছু আপনার শেষ করে দিছে। 5টা বাজে তো সবাই শুকনা ছিল, 10টার পরে হঠাৎ করে ভারত থেকে পানি আসে, পানি আসে প্রায় 1 বুক হয়ে গেছে। প্রায় গ্রাম অঞ্চলের সমস্ত এলাকার সমস্ত ডুবে গেছে। দেখেন সরকার কাছে আবেদন, কোনো
এই ত্রাণের প্রয়োজন নাই, একদম স্থায়ী বেরিবার চাই, যেটা আমাদের আজীবনের দুঃখ গুছে যাবে। এবার জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানে হতাহত শরীয়তপুরের পরিবারগুলো স্থায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন। আয়ের পথ বন্ধ হওয়ায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় এসব পরিবার। সরকার থেকে কিছু আর্থিক সহায়তা পেলেও তা যথেষ্ট নয় জানিয়ে উন্নত চিকিৎসার দাবি আহতদের। জুলাই অভ্যুত্থানে রাজপথের আন্দোলনে যোগ দেন শরীয়তপুরের ডামুড্ডার মুবিন। ঢাকার উত্তরা আজমপুরে একটি কম্পিউটারের দোকানে কাজ করতেন। পুলিশের ছোড়া গুলিতে 2 চোখই হারান মুবিন। এখন মায়ের উপর নির্ভর করে চলছে দৃষ্টিহীন মুবিনের জীবন। ছড়াগুলি এসে আমার মাথায় লাগে, ওখান থেকে আমি পিচ ডালায় পড়ে যাই। আমার পুরো চেহারা দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়া, কান দিয়া, সব জায়গা দিয়ে আর কি রক্ত বের হয়। বিদেশে নিয়ে সুচিকিৎসা করুক, যাতে কোনো রকম চলিয়া ফিরে খাইতে পারে। আন্দোলন চলাকালে 4 আগস্ট বিকেলে যাত্রাবাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান শরীয়তপুর সদরের ভ্যান চালক রিয়াজুল তালুকদার। সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা পেলেও তা যথেষ্ট নয় বলছেন নিহতের পরিবার। দেখার জন্য এরকম সরকার একটা সুযোগ করে দেয় জানি আমার ভাই ভাতিজা জানি মানুষের মতন মানুষ হইতে পারে। জুলাই অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান মানবাধিকার কর্মীদের। যদিও সরকার থেকে থোক বরাদ্দ কিছু দিয়েছে, সেটা তাদের জন্য অপ্রতুল নয়। তা আমি মনে করি সরকার এবং সামাজিক সংগঠনগুলো যারা রয়েছে তারা যদি তাদের পাশে একটু এগিয়ে আসে, তাহলে অন্ততপক্ষে যারা আহত রয়েছেন তাদের বাঁচার একটা অবলম্বন হবে। জুলাই অভ্যুত্থানে শহীদ হন শরীয়তপুরের 14 জন, আর আহত হয়েছেন অন্তত 83 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার জেট বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। আলাদা বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশগুলো। একই সাথে আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে শোক জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই দুর্ঘটনায় বাংলাদেশের সাথে সংহতি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাস। এর আগে সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ধরনের সহায়তার প্রস্তাবও দেন তিনি। এছাড়া এক্স পোস্টে বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি সহানুভূতি জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।